আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী আর নেই। প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক। চট্টগ্রামের পতেঙ্গায় মধ্যরাতে জাহাজে ভয়াবহ আগুন, ৪৬ জন জীবিত উদ্ধার। সাগরে ভেসে গিয়ে এক নাবিকের মৃত্যু, নিখোঁজ একজন। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। আজ আলোচনায় বিএনপি, জামায়াত সহ ৭ দল। এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আবারও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী আরেকটি জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পতেঙ্গা উপকূলের কাছাকাছি গত রাত 1:45টায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ৪৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করলেও সাগরে ভেসে গিয়ে মারা যান একজন নাবিক। এ ঘটনায় এক নাবিক নিখোঁজ রয়েছেন। মোহাম্মদ সুলাইমানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী ফরিদ। সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলা জ্যোতিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নাবিক নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই জাহাজের। এর 4 দিনের মাথায় আবার শিপিং কর্পোরেশনের তেলবাহী আরেকটি জাহাজ বাংলা সৌরভ গভীর সাগরে অবস্থানরত মাদার ভেসেল থেকে তেল নিয়ে পতেঙ্গা ডলফিন জেটিতে আসার পথে সাগরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জাহাজের সামনের অংশে আগুন লাগলেও ভেতরে তেলের আগুন না লাগায় আরেকটি ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ডের উদ্ধারকারী ও অগ্নি নির্বাপন জাহাজ নিয়ে 2 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় জাহাজটিতে ৪৮ জন ক্রু ছিল। হঠাৎ মাঝ সমুদ্রে জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশাহারা হয়ে নাবিকেরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেয়। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যায় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক সিজিটি প্রমত্ত উদ্ধারকারী টাগবোট এবং নৌবাহিনীর আরও 4টি টাগবোট। সে সময় 46 জন নাবিককে জীবিত উদ্ধার করলেও পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় সাদেক নামে এক নাবিকের লাশ। নিখোঁজ রয়েছে আরও একজন নাবিক। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানা যায়। এ জাহাজেও কেন বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3য় দফায় সংলাপে বসতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। 6 সদস্যের কমিশন গঠনের পর আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ হচ্ছে। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় সংলাপ শুরু হবে। জানা গেছে দুপুর 2:30টায় বিএনপি, বিকেল 3টায় জামায়াতে ইসলামী, বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজত ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি পার্টিকে সময় দেওয়া হয়েছে।
নতুন বাংলাদেশে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উচ্চতায় নিতে চায় সরকার। বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা করেন দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন ওই দেশের শ্রমবাজারে প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি নেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। সংক্ষিপ্ত সফরে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুপুর 2:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অফ অনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। পরে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠক করেন। জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। When you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here, I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase is very required. I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such a vibrant democracy and respect the rights of every single citizen in the country. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ভাঙনের ঠিক 4 বছরের মাথায় ফের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 30 নভেম্বর জাতীয় সম্মেলন সম্পন্ন করতে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীর আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে। দেশের পট পরিবর্তনের পর ফের ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। মোস্তফা মহসিন মন্ডুকে চেয়ারম্যান ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে দলটি। প্রতিষ্ঠার 27 বছর পর 2020 সালে 2 ভাগে বিভক্ত হয়ে যায় ডক্টর কামালের গণফোরাম। ওই সময় দলটির সিনিয়র নেতারা কামাল হোসেনের নেতৃত্ব থেকে বেরিয়ে আসেন। অপরদিকে কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হন কিছু নেতা। দলটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ডক্টর কামালের চাওয়া এবং নেতাকর্মীদের আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দলটা আবার ঐক্যবদ্ধ হয়ে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, এবং যারা বিভক্তি তৈরি করেছিল তারাই আবার ডক্টর কামাল হোসেনের কাছে আসেন এবং তার জীবদ্দশায় যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এই প্রস্তাবটা আসে। এবং ডক্টর কামাল হোসেনও সবসময় জাতীয় ঐক্যের কথা বলেন, ফলে উনিও চান যে ওনার দলের মধ্যে একটা বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠিত হোক। বিগত সরকারের সমালোচনা করে মিজানুর রহমান জানান,
দেশের বর্তমান প্রেক্ষাপটে অশুভ রাজনীতি করার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণবিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারা সূচিত হয়েছে। এই নতুন যে ধারা, যেটা জনগণের আকাঙ্ক্ষিত রাজনীতি, এর বাইরে এই ধরনের অশুভ রাজনীতি করার সুযোগ এখন আর বাংলাদেশে নাই। এই জন্য আমি মনে করি যে আমরা যারা রাজনীতির মাঠে আছি সব দলগুলোর মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হচ্ছে, এটা আমার বিশ্বাস। এখন সুস্থ রাজনীতির এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ গণফোরামের নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী 30 নভেম্বর হবে জাতীয় সম্মেলন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3:15টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরাগ আজিমের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় 2 অক্টোবর খ্যাতিমান চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আগে থেকেই হার্টের সমস্যা সহ বার্ধক্যজনিত আরও কিছু রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত 3:12 নিজের প্রতিষ্ঠিত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদরুদ্দোজা। আমার আব্বার 93-তে প্রথম হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি হয়। তারপর আলহামদুলিল্লাহ উনি এত বছর ভালোই ছিলেন। আস্তে আস্তে করে হার্টটা একটু উইক হয়ে গেছে বয়সের সাথে সাথে, যেটা হয়। আর প্লাস কোভিডের সময় 2-1বার কোভিডও হয়েছে, তো মানে লং কোভিড, দুর্বল হয়ে যায়। কিন্তু রিসেন্টলি আসলে ওনার একটু একটা ভাইরাল নিউমোনিয়ার মতন হয়েছে। তারপর সেখান থেকে ওনার হার্ট ফেলিয়ারটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো তারপর আসলে উনি আর এই যুদ্ধে আর উনি এবার আমাদের কাছ থেকে যেতে বাধ্য হয়েছে আর কি। বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তী জানাজা নামাজ সহ দাফন বিষয়ে কথা বলেন তার ছেলে মাহি বি চৌধুরী। বাদ জোহর বাড়িধারা 8 নম্বর রোডে বাইতুল আতিক জামে মসজিদ যেটা আছে, ওইখানে নামাজের জানাজা হবে। তারপর আমরা আজকের দিনটা বাড়িধারাতেই রাখবো। ওখানে ওনার আত্মীয় স্বজন গুণগ্রাহী যারা আছেন তারা আসবেন, দেখবেন। এছাড়া উনি যেহেতু সাবেক রাষ্ট্রপতি, আমরা বঙ্গভবনের প্রোটোকলকে জানিয়েছি। উনি যেহেতু সংসদ সদস্য ছিলেন 5 বার, সংসদ উপনেতা, বিরোধী দলের উপনেতা, সেজন্য আমরা সংসদকে জানিয়েছি। তো তারা যদি কোনো ফর্ম্যালিটি যে তাদের থাকে আমরা ঠিক জানি না, সেটার জন্য আমরা বাকি দিনটা সময় রেখেছি। আমরা আগামীকাল ভোরে আমরা রওনা দিয়ে চলে যাব ওনার মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলাতে। সেখানে শ্রীনগর স্টেডিয়ামে সকাল 10টায় তৃতীয় নামাজে জানাজা হবে এবং তারপর চতুর্থ এবং শেষ নামাজে জানাজা হবে ওনার গ্রামের বাড়ি শ্রীনগরের বীরতারা ইউনিয়নের মজিদপুর দহাটা গ্রামে। এবং সেখানে ওনার কথা মতোই আমরা আমাদের গ্রামের মসজিদে তার শেষ জানাজা করার পরে গ্রামের যেই সাধারণ মানুষ একসাথে ওই গ্রামের যে গোরস্থানটা আছে উনি সেখানে বলেছে গ্রামের মানুষের সাথে তাকে শুয়ে দিতে, আমরা সেভাবে ব্যবস্থা করেছি। বাবার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহি বি চৌধুরী ও শাইলা চৌধুরী। বদরুদ্দোজা চৌধুরী স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর জন্ম 1930 সালে কুমিল্লায় নানাবাড়িতে। নিজ বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বি চৌধুরী নামেও পরিচিত এই রাজনীতিবিদ 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন। 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন বদরুদ্দোজা চৌধুরী। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন। 2001 সালের 14 নভেম্বর থেকে 2002 সালের 21 জুন পর্যন্ত ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 2004 সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশিদের হজ পালনে খরচ কমাতে সৌদি আরবের মক্কায় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বৈঠকে সৌদি আরবের ভেতরে যাতায়াত খরচ, খাবারের মান উন্নয়ন, বাসা বা হোটেল ভাড়া সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ছিলেন মিলেনিয়াম হজ কোম্পানির চেয়ারম্যান ডক্টর আরিফ কুতুবী, মিনা মুজদালিফা বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জিয়াউর রহমান, ধর্মসচিব আব্দুল হামিদ জমাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, হজ কনসাল আসলাম উদ্দিন সহ অন্যরা।
এছাড়া রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। আপনারা দেখছেন চ্যানেল এই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির সংবাদে আবারও আমন্ত্রণ। ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। তার নামে 5ই আগস্ট নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় তারা 9 দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে বন্ধ কলকারখানা চালু, স্বৈরাচারী সিন্ডিকেট ভাঙা, বৈষম্যের শিকার ব্যবসায়ীদের জন্য নতুন আর্থিক নীতিমালা করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য দাবি। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতা ও সংগঠনের ব্যবসায়ী প্রতিনিধি শারুদ রিজাম, শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল ও অন্যরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দাম বেড়ে যাওয়ায় ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। এবারে প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাটের তিস্তা তীরবর্তী বাসিন্দারা। মাত্র 2 দিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি সহ শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের।